আমাদের যত লজিক্যাল থিঙ্কিং, আমরা যে প্ল্যানিং করি, আমরা যে বুঝি কোনো একটা কিছু আমার করা উচিত, কোনো একটা কিছু করা উচিত না, এই সব কিছু বুঝে হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স। আর আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, নেশা, স্পেশালি সব অ্যাডিকশন, ওই সব কিছু করে সিস্টেম 1 বা লিম্বিক ব্রেন। এটা হচ্ছে আমাদের আদি ব্রেন। এই আদি ব্রেন, যেটা আমাদের একদম আগে থেকে বেশি অ্যাক্টিভেটেড ছিল, সেই ব্রেনটুকু নর্মালি অপারেট করে হচ্ছে, যেহেতু নেশা রিলেটেড জিনিসগুলো বললাম না, ও সব কিছু শর্ট টার্মে চিন্তা করে। ওর ক্ষুধাটাও আগে এখনই মেটাতে চায়, ওর ঘুমটা সে এখনই ঘুমাতে চায়, যেটাতে সে ডোপামিন হিট পাচ্ছে সেটা সে এখন করতে চায়। আর এই প্রিফ্রন্টাল কর্টেক্স ওকে কন্ট্রোল করতে চায় বারবার, বারবার ওকে বুঝাতে চায়, ভাই এটা তোর জন্য ভালো হবে না, এটা আমাদের জন্য ভালো হবে না, কিন্তু ও এর কোনো কথাই শুনে না। কারণ যে মোমেন্ট আপনি হচ্ছে বাসায় যাবেন, বিছানায় শুবেন, ফোন হাতে নেবেন, ভাই করো না, এটা করা যাবে না, এটা করলে তোমার পরে খারাপ লাগবে, সামনে খারাপ হবে, আল্লাহ গুনাহ দিবে, ও কোনো কথাই শুনবে না, ও অটোমেটিক্যালি করবে। সো আমাদের জানতে হবে এই লিম্বিক ব্রেনকে আমরা কিভাবে ট্রেন করতে পারি। আমাদের আজকে যে আলাপটা, এই আলাপটা বেশ ইম্পর্টেন্ট, আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট এবং বেশ ব্যাপক, এবং সেটার জন্য একটু মানসিক প্রস্তুতি দরকার। তো আমরা সবাই কি কষ্ট করে একটু দাঁড়াতে পারি? ওকে, এইটা আমার ট্রেডমার্ক হয়ে গেছে অলরেডি। ওকে, সবাই আমরা দাঁড়িয়েছি, যেহেতু আমরা একটু আমাদের ডিফারেন্ট একটা পজিশনে গেলাম, হাত পা একটু নাড়ি, একটু স্ট্রেচিং করি। সো অনেকক্ষণ ধরে একদম জ্যাম লেগে গেছে, ব্রেইন পর্যন্ত ব্লাড যাচ্ছে না যেহেতু, সো আমরা একটু আবার একটু নিজেকে রিভাইভ করে নিই। ওকে, এবার বসবো, কিন্তু কেউ পা ক্রস করে বসবো না, পা সবাই মাটিতে দিয়ে বসবো, স্ট্রেট হয়ে বসবো, যেন বডিটা ব্যালেন্সড হয়ে থাকে, তাহলে আমাদের মনোযোগ ফুললি আমরা যেখানে মনোযোগ দিতে চাচ্ছি সেখানে থাকবে। ঠিক আছে, এবার একটু চোখ বন্ধ করবো সবাই, সময় খুব কম, সবকিছু আমরা একটু দ্রুত করবো। চোখ বন্ধ করে সবাই একটু পেটে হাত রাখবো, তলপেটে হাত রাখবো, সবাই নাক দিয়ে দম নিব, এবং খেয়াল করব, চেষ্টা করব বুক না ফুলে যেন আমাদের পেট ফুলে, এবং মুখ একটু ছোট করে, আমরা মোমবাতি যদি নেভাতে চাই তখন যেভাবে করে ফু দেই, সেভাবে অল্প অল্প করে আস্তে আস্তে করে ফু দিয়ে আমরা বাতাসটা বের করে দিব। আবার একটা লম্বা দম নেই, চোখ বন্ধ, সামনে, ওকে, ছেড়ে দিই। আরেকবার লম্বা দম নেই, ওকে, ছেড়ে দিই। এবার চোখ খুলি। সবাই আগের চেয়ে একটু বেশি অ্যাওয়ার না? আর একটু লম্বা সময় থেকে করতে পারলে ভালো হতো, বাট আমাদের সময় খুবই কম। সো আমার টপিক হচ্ছে রমাদান রোড ম্যাপ, আর আজকের যে প্রোগ্রাম সেটার টপিক হচ্ছে প্রোডাক্টিভ রমাদান সেমিনার। সো প্রোডাক্টিভিটি এটাও কমন থাকবে, প্লাস রোড ম্যাপও কমন থাকবে। বাট রোড ম্যাপ কথাটা মাথায় আসলে প্রথম যে একটা প্রশ্ন মাথায় আসে, কিসের রোড ম্যাপ? কোথায় যেতে চাচ্ছি আমরা? কারো কোনো আইডিয়া আছে যে রমাদান আল্লাহ আমাদেরকে আসলে ঠিক কেন দিয়েছে? রমাদানটা শেষ হওয়ার পর আমাদের ঠিক কোথায় পৌঁছানোর কথা? কারো কোনো ওয়ার্ড কি মাথায় আসে? জোরে বলতে পারেন। তাকওয়া, রাইট, মুত্তাকি। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সো তাত্তাকুন, বা আমরা তাত্তাকুন ওয়ার্ডটা কিন্তু ভার্ব, নট মুত্তাকি। ভার্ব, তার মানে হচ্ছে উই হ্যাভ টু কিপ ডুইং ইট, উই হ্যাভ টু কিপ ডুইং তাকওয়া। সো তাকওয়া কিপ ডুইং করার উপায় কি, বা তাকওয়া সবসময় করতে থাকার উপায় কি? তাকওয়ার কমন অর্থ আপনারা কার মাথায় কি আছে একটু জোরে বলেন? আল্লাহ ভীতি। ওকে, কেউ কেউ বলেন আল্লাহর প্রেজেন্স, বা আল্লাহকে যে অনুভব করা, আল্লাহ যে আমাদের সাথে সবসময় আছেন, সেটা হচ্ছে তাকওয়া। সো আল্লাহর প্রেজেন্স বা আল্লাহ যে সমস্ত কিছুর উপর পাওয়ারফুল, এটা কিন্তু শয়তানও জানে, তাই না? বাট ওর কি তাকওয়া আছে? অনেকেই কিন্তু আমরা জানি, এবং আল্লাহকে আমরা ভয়ও পাই, কারণ যখন ওই যে প্লেনটা একটু একটা পকেটে পড়ে, এয়ার পকেটে, কিংবা কোনো একটা বিপদে পড়ি, তখন তো আমরা আল্লাহকে ডাকি, অনেকেই ডাকি। সো আল্লাহর ভয় অনেকেরই আছে, আল্লাহ যে শাস্তি দিবে, অনেক চোরও এই জন্য চুরি করে না অনেক ইম্পর্টেন্ট জায়গা থেকে বা একটা উপাসনালয় থেকে, তাই না? কিন্তু তাকওয়া ব্যাপারটা কখন তৈরি হয়? যখন সেই আল্লাহ ভীতিটা ট্রান্সলেটেড হয়, আল্লাহ যা বলছেন সেটা আমরা করতেছি কন্টিনিউয়াসলি, এবং আল্লাহ যা বলেননি, যেগুলো করতে নিষেধ করেছেন, সেগুলো আমরা কন্টিনিউয়াসলি অ্যাভয়েড করতেছি, তাই না? মানে খুব কমনলি, খুব গ্রস মার্জিনে যদি বলি, তারপর অনেক বিশাল এক্সপ্লেনেশন আছে, সেইটাতে আমরা যাবো না। আমরা খুব সহজভাবে আনতে চাচ্ছি যেন আমরা প্রোডাক্টিভিটিকে এটার সাথে কানেক্ট করতে পারি এবং পুরো জিনিসটা একটা মিনিং তৈরি হয় আমাদের কাছে। সো এই তাকওয়াকে আমরা অবলম্বন করতে পারছি আসলে? আমরা কতগুলো রমাদান জীবনে কাটিয়েছি, কিন্তু রমাদানগুলো শেষ হয়ে গেছে। কয়জনের আসলে তাকওয়ার লেভেলটা আসলে আপগ্রেডেড হয়েছে, বা রমাদান শেষ হওয়ার পর কন্টিনিউয়াসলি তাকওয়া অবলম্বন করতে থাকতে পেরেছে? খুব কম। কিন্তু কেন আমরা পারি না, কেন এই জিনিসটা করা এত ডিফিকাল্ট, সেটা নিয়ে আমরা আজকে আলাপ করবো, এবং সেটার সাথে আমরা বোঝার ট্রাই করবো যে প্রোডাক্টিভিটিরও একটা কানেকশন আছে। কিভাবে কানেকশন আছে সেটা আমরা বুঝবো, এবং এমন একটা কনসেপ্ট আমরা আজকে বুঝবো, এমন একটা আইডিয়া পাবো আজকে, যে আইডিয়াটা যদি আমরা ইন্টারনালাইজ করতে পারি, নট অনলি তাকওয়া, আমাদের প্রোডাক্টিভিটিও ইনক্রিজ হবে ইনশাল্লাহ। আমরা যে করতে চাই, যে কোনো ধরনের সফলতা অর্জন করতে চাই, সেটা করা আমাদের জন্য ইজিয়ার হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে এখন একটা কাজ করতে বলবো। নাম্বার 1, এই কাজটা খুব ইম্পর্টেন্ট। আপনার সবার কাছে কি কাগজ কলম আছে? ওকে, কাগজ কলম যদি কারোর কাছে না থাকে, মনে মনেই ঠিক করেন। 3টা জিনিস আপনারা বলবেন যেগুলো আপনারা করতে চান, রেগুলারলি করতে চান, কিন্তু রেগুলারলি ফেল করেন, করা হয়ে ওঠে না। 3টা জিনিস
কেউ যে কোনো জোরেও বলতে পারেন কি কি এক্সাম্পল আছে? এক্সারসাইজ করতে চাই আমরা, তাড়াতাড়ি ঘুমাতে চাই, ভালো খাবার খেতে চাই, রেগুলারিটি মেনটেন করতে চাই, তাই না? এরকম তিনটা জিনিস মনে রাখেন, জাস্ট তিনটা। তারপর আমরা দেখতেছি এটা নিয়ে আমরা একটা জিনিস করবো। এইবার আপনারা এমন তিনটা জিনিস বলেন যে তিনটা জিনিস আপনারা করতে চান না কিন্তু করে ফেলেন বারবার। মোবাইল ইউজ, রিলস, আর অতিরিক্ত ঘুম, দেরিতে ঘুম, অলসতা। ওকে, তিনটার বেশি পেয়ে গেছি, কিন্তু এগুলো মনে হয় সবারই কমন মোটামুটি, তাই না? সো তিনটা আমরা পেয়ে গেছি। এবার আমরা একটা মজা জিনিস করবো। আমরা একটা ম্যাট্রিক্স আছে, মানে ম্যাট্রিক্স বলতে চারটা ঘর আছে, আমরা বলার চেষ্টা করবো আমাদের যে যে তিনটা করে আমরা ঠিক করেছি ওগুলো কোন অংশে পড়ে। একটা হচ্ছে ওয়ান্ট বাট ক্যান নট, অর্থাৎ করতে চাই কিন্তু করতে পারি না। এগুলো যে তিনটা আমরা শুরুতে দিয়েছি। বলুন তো এই তিনটার ইনস্ট্যান্টলি কি পাই আমরা, মানে ওগুলো যদি আমরা করতে যাই। সো ইনস্ট্যান্টলি যদি আপনি ঘুমাতে চান, ইনস্ট্যান্টলি যদি আপনি এক্সারসাইজ করতে যান, আমরা একটা পেইন ফিল করি। কেন করবো? এক্সারসাইজ করার পর টায়ার্ড লাগে। বাট খেয়াল করে দেখুন পরে আমরা কি পাই, গ্র্যাটিফিকেশন যেটা, ওটার যে আউটপুটটা সেটা কিন্তু আমরা অনেক দেরিতে পাই। অর্থাৎ এক্সারসাইজ করলে অনেক পরে গিয়ে সেটার আউটপুট দেখা যায়। ভালো খাবার খাওয়া কিন্তু কঠিন। একটু আগে সজল ভাই বলে গেল এটা খাও সেটা খাও, কালোর ভাতের কথা বললো, ব্রাউন রাইসের কথা বললো। ব্রাউন রাইস কিন্তু চাবানো কঠিন, অনেকেরই পছন্দ হয় না, বাসায় নিলে তরকারির সাথে মজা লাগে না। শরবত খেতে নিষেধ করতেছে ভাই, যা বলে গেল সজল ভাই, তো ইফতার টিফতারে করা লাগবে না আমাদের কারণ। তো এই কাজ করতে গেলে কি লাভ, মানে কি হবে, ফলাফল অনেক পরে পাবো ভাই। একদিন এক রাতই আমাদের মেনটেন করা কঠিন, কারণ ইফতারের সময় আমরা খাবো ইনস্ট্যান্টলি, যদি মানে অ্যাভয়েড করি তাহলে তো আমরা পেইন ফিল করি, কিন্তু পরে গিয়ে ভালো লাগবে। বাট যে জিনিসগুলো আমরা করতে চাই না কিন্তু করে ফেলি, ওগুলোর ক্ষেত্রে খেয়াল করবেন ইনস্ট্যান্টলি আমরা হচ্ছে আনন্দটা পাই, অ্যান্ড আমাদের যে পেইনটা সেটা আসে পরে। খেয়াল করে দেখছেন কিনা যে তিনটা জিনিস আপনারা মনে করছিলেন সেই তিনটা জিনিসের সাথে মিলে ব্যাপারটা? মানে এমন যদি হতো যে একটা বার্গার খেলে সাথে সাথে আপনার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তাহলে তো ব্যাপারটা ইজি হতো, গেমটা ইজি পুরো, তাই না? সিগারেট খেলে যদি লাংস ক্যান্সার প্রথম দিনই হয়ে যেত, খুব ইজি ছিল না? বাট গেমটা এত কঠিন হয়ে গেছে কেন? জাস্ট বিকজ আমাদের যে জিনিস আমরা করতেছি, কঠিন কাজগুলা শুরুতে কঠিন, রেজাল্ট আসে অনেক পরে ভালো কাজগুলা, আর যেগুলো রং কাজ, যেগুলো করা উচিত না, সেগুলো এখন করাটা খুব মজা, কিন্তু রেজাল্ট আসে অনেক পরে। এইটা কিভাবে আসলে আমাদের নিউরোসায়েন্সে, সাইকোলজি আমাদের নিজেদের নিউরোসায়েন্সকে, মানে সাইকোলজিকে, আমাদের ব্রেইনকে প্রভাবিত করে, সেটা নিয়ে আমরা সামনে আলাপ করবো। বাট আগে এটা আমরা বোঝার ট্রাই করি, আমাদের লাইফে যা কিছু আছে, যত সফলতা আছে, আমরা সবাই জানি না কি কি করা লাগবে, সাকসেসফুল হওয়ার জন্য কি করা দরকার সবাই জানি না, কিন্তু সবগুলোর প্যাটার্ন একই রকম না। এখন করা কঠিন, রেজাল্ট আসবে অনেক পরে, পড়াশোনাও সেম, সবকিছু সেম। এখন খেয়াল করে দেখুন তাকওয়ার ক্ষেত্রে ব্যাপারটা কি সেম না? তাকওয়া অবলম্বন করা বা তাকওয়া অবলম্বন করতে হলে যে কাজগুলো করতে হয় সবগুলোই কিন্তু ইনস্ট্যান্টলি কঠিন। মানে আমি হেঁটে যাচ্ছি, কোন একটা জিনিস আল্লাহ তাকাতে নিষেধ করেছে, কেউ আমাকে দেখছে না, অ্যাট দ্যাট মোমেন্ট তাকানোটাই আমার জন্য ইজিয়ার অ্যান্ড ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন। আর পেইন তো নাই, পেইন তো সেই কবে না কবে মরবো, তারপর হচ্ছে জাহান্নামে যাব অনেক দিন। সো ওইটা তো মাথায় কাজ করে না। বাট আল্লাহর প্রেজেন্স কেউ মনে রেখে সে যদি ওই তখন নিজেকে অ্যাভয়েড করে, নিজেকে যদি সে রিস্ট্রেইন করে, বিরত রাখে, সেটা ইমিডিয়েটলি কিন্তু অনেক পেইনফুল, কিন্তু তার বিশ্বাসটা আছে যে গ্র্যাটিফিকেশন অনেক পরে আসবে। সো আমরা কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি, যে কোনো ভালো কাজ, খারাপ কাজ, সফলতার জন্য হোক আল্লাহর জন্য হোক, সেটা এইভাবে করে আমরা মিলিয়ে নিতে পারি। এটার সাথে আমাদের সামনের প্যাটার্নটা মিল করতে আমরা এটা এখন বোঝার চেষ্টা করবো। তার আগে আমরা একটা ভিডিও দেখবো। এই ব্যাপারটা যে আমাদের সফলতার সাথে খুব ডিরেক্টলি কানেক্টেড, এটা নিয়ে খুব বিখ্যাত একটা স্টাডি আছে, রিসার্চ আছে। সেই রিসার্চটা বা স্টাডিটা অনেকেই হয়তো নাম জানেন। তারপর আমি একবার ভিডিওটা দেখাবো, ভিডিওটা আমার খুব মজা লাগে এবং জিনিসটা মানে ওদেরকে দেখতে বাচ্চা মনে হয়, বাট আমরাও যে আসলে ওদের মতোই সেটা বোঝা যায় আর কি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 1960s ওয়াল্টার মিশেল নামে একজন রিসার্চার এই স্টাডিটা করেছিলেন। ব্যাপারটা অনেকটা এরকম ছিল, একটা খালি ঘরে একটা একটা করে বাচ্চাকে ঢুকানো হচ্ছে, ওদেরকে ওদের খুব প্রিয় মার্শমেলো, যেই চকলেট আর কি, সেই মার্শমেলো ওদেরকে খেতে দেওয়া হচ্ছে, মানে সামনে রাখা আছে। ওদেরকে দেখানো হচ্ছে যে দূরে আরেকটা জায়গায় দুটো মার্শমেলো আছে, কিছু ক্ষেত্রে আরো বেশিও দেখানো হচ্ছে। ওদেরকে বলা হচ্ছে তোমাকে রেখে আমরা একটু চলে যাব, কিছুক্ষণ পর আসবো, যদি তুমি তোমার সামনে যে একটা মার্শমেলো আছে সেটা খেয়ে না ফেলো, তাহলে বাকি যে মার্শমেলো গুলো আছে সেগুলো আমি তোমাকে দিব। আর যদি আমি চলে যাওয়ার সাথে সাথে তুমি ওই একটা মার্শমেলো খেয়ে ফেলো, তাহলে পরে আর তুমি বাকিগুলো পাবে না। অর্থাৎ ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হচ্ছে তার জন্য একটা মার্শমেলো খাওয়া, আর ডিলেড গ্র্যাটিফিকেশন, সে যদি দেরি করতে পারে তাহলে সে একসাথে অনেকগুলো মার্শমেলো পাবে। মজার ব্যাপার হচ্ছে বাচ্চাদেরকে যখন রেখে যাওয়া হয়েছে, বাচ্চারা খুব অদ্ভুত বিহেভিয়ার করে। ও একটু একটু শুকিয়ে মাঝে মাঝে, খেতে পারতেছে না যেহেতু, ও অন্যদিকে তাকায় আছে, চোখ বন্ধ করে থাকা ট্রাই করতেছে, অন্যদিকে মনোযোগ নেওয়ার ট্রাই করছে। ও ইভেন কামড় দিয়ে ফেলতেছে, আবার রেখে দিচ্ছে, আর এই পিচ্ছি তো খেয়েই ফেলছে। ওই যে ও আদর দিয়ে দিচ্ছে ওটাতে।
চাপায় কিন্তু গিলতেছে না, কারণ পরে তো প্রমাণ দিতে হবে। ওই যে ও ভেঙে টেঙে রাখছে, তাও রেখে দিচ্ছে। অ্যান্ড ফাইনালি যখন তাকে 2টা দেওয়া হয়েছে, ও খুব খুশিতে 2টা একসাথে খেয়ে গেছে। ওকে, সো নিজেদের সাথে মিল পাচ্ছেন কোথাও? মানে ফোনটা ধরতে ইচ্ছা করে, ঘুমানোর দরকার এখন, কিন্তু ফোনটা ধরি, ইমিডিয়েটলি তো একটা মাস ফলো পাবেন। বাট আমাদের ক্ষেত্রে খেয়াল করে দেখছেন, আমাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাটিফিকেশন পরে যেগুলো আসবে সেগুলোর পরিমাণ আসলে আনবিলিভেবল অ্যামাউন্টের। আল্লাহ এই জন্য কিন্তু আমাদেরকে কমিট করছেন অনেক বেশি। আমাদেরকে স্কুল কলেজে থাকতে বলে যে একটু ভালো মতো পড়ো, একটু ধৈর্য ধারণ করো, কলেজে উঠতে সব শেষ হয়ে যাবে। কলেজের পর বলে আবার ভার্সিটি উঠলে শেষ হয়ে যাবে। ভার্সিটি উঠলে বলে হচ্ছে এবার চাকরি প্রিপারেশনটা ঠিক মতো নাও। বাট আল্লাহরটা কিন্তু এরকম না। আল্লাহর যে প্রতিশ্রুতি সেটা খুব অবভিয়াস এবং একটা টাইমলাইন ফিক্স, আর সেটা করার পর আমরা হচ্ছে সেটা পাবো, সেটা শিওর। এই শিওরিটিটা থাকার পরও, এই ইমানটুকু থাকার পরও আমরা কিন্তু তাকওয়া মেনটেন করতে পারি না। আর এই মেনটেন করতে না পারার পেছনে যে সায়েন্সটা, সেটা আমরা বুঝলে আমাদের মেনটেন করাটা ইজিয়ার হয়ে যায়। একটু দেখি রমাদানের সাথে এটা কিভাবে কানেক্টেড, জাস্ট এইটা একটু কানেক্ট করি আমরা। ডিলেইড ফুড, ডিলেইড ইন্টিমেসি, তাই না? মানে আমাদের যে খাবার, আমাদের যে স্ত্রী বা পুরুষ স্বামী সংসর্গ, সেই সবকিছুকে আল্লাহ আমাদেরকে দেরি করাচ্ছেন। এটা কিন্তু হালাল একটা জিনিস, তাই না? মানে হারাম কিছুকে যদি আল্লাহ এভাবে ট্রেন করতেন দিয়ে, যেটা দিয়ে বলতেন যে আচ্ছা এটা একটু পরে করো, তাহলে তো এটা হলো না। হালাল কিছু দিয়ে আমাদেরকে ট্রেন করাতে হবে। তো আমাদেরকে যখন ডিলেইড কিছু একটা দিচ্ছেন এবং দিন শেষে আমরা সেটা আবার অ্যাক্সেস করতে পারছি, তার মানে হচ্ছে আল্লাহ অ্যাকচুয়ালি আমাদেরকে ট্রেন করছে। আল্লাহ আমাদেরকে ট্রেন আপ করছেন যেন আমরা ডিলেড গ্র্যাটিফিকেশনকে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের উপরে প্রায়োরিটি দিই। আমরা যেন সবসময় ইনস্ট্যান্টলি যেটা পাওয়া যায় সেটা না করে পরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা করি। কিন্তু এত ট্রেনিং এর পর, বছরের পর বছর যে ট্রেনিং হচ্ছে, আইডিয়াল আউটকাম কি হওয়ার কথা ছিল? আমরা প্রত্যেকে তো ডিলেড গ্র্যাটিফিকেশনে প্রো হয়ে যাওয়ার কথা, তাই না? ফোন টোন তো কোনো বিষয়ই হওয়ার কথা না। এইসব অ্যাডিকশন 30 দিন ধরে ট্রেনিং চলছে, কিন্তু প্রত্যেকের অবস্থা তো ইভেন সারাদিনের ট্রেনিং এর পরে সন্ধ্যার পরে শেষ, তাই না? সন্ধ্যার পরেই তো আবার আমরা আগের প্যাটার্নে ফিরে যাই। অনেকে ভাবে কি রোজা আছি, হারাম কিছু খাবো না, ও হচ্ছে রোজার পরে মানে ইফতারের পর সিগারেট খেতে যায়, ইফতারের পর সে টিভিটা অন করতেছে, ইফতারের পর সে মুভি দেখতেছে, গান শুনতেছে, কারণ রোজা অবস্থায় এটা করা যায় না। সো ডিলেড গ্র্যাটিফিকেশন প্রো না হয়ে, যেখানে আমাদের রোজা রাখার পর, রমাদান শেষ হওয়ার পর আমাদের পার্সোনাল লাইফে যে কোনো হ্যাবিট, সেটা এক্সারসাইজ হোক, ঘুম হোক, সব পারফেক্ট হয়ে যাওয়ার কথা ছিল, একদম পারফেক্ট হয়ে যাওয়ার কথা ছিল। কারণ এটা ট্রেনিং, আল্লাহর দেয়া ট্রেনিং। আমাদের প্র্যাকটিস, যত ধরনের সাকসেসের রাস্তা আছে, আমাদের পড়াশোনা হোক, ব্যবসা হোক, সব পারফেক্ট হয়ে যাওয়ার কথা ছিল। কিচ্ছু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণটা আমরা খুঁজে বের করার ট্রাই করবো। জাস্ট অপোজিটটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, বিকজ উই আর মিসিং দ্য এসেন্স অফ দ্য রমাদান। রমাদানের এই এসেন্সটা, রমাদান যে আসলে আমাদেরকে এটা ট্রেন করার চেষ্টা করছে, সেটা আমাদের কারো মাথায় নেই। অ্যান্ড মোস্ট অফ দ্য কেসে আমাদেরকে এটা কিন্তু কন্টিনিউসলি বলা হয় যে এটা একটা ট্রেনিং এর মাস, এটা এটার মাস, সেটার মাস, কিন্তু আমরা জিনিসটাকে আত্মস্থ করতে পারি না। বাট আমরা আজকে এমন একটা প্রসেস শেখার চেষ্টা করবো, যেটার মাধ্যমে শুধুই 30 দিন না, ইনশাআল্লাহ পরে আমরা এই প্রসেসটা কন্টিনিউ করবো, এবং এই 30 দিন আমরা একটা রিগোরাস ইন্টেন্সিভ ট্রেনিং এর মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাবো, এই এসেন্সটা নিজেদের লাইফে কাজে লাগানোর মাধ্যমে। কিভাবে করবো সেটা দেখবো এখন। তার আগে একটুখানি নিউরোসায়েন্স জেনে নিই। মানে কিভাবে করবো সেটা বুঝতে হলে আমরা এই পার্টটুকু যদি বুঝি, আমাদের জন্য অনেক ইজিয়ার হবে। আমাদের ব্রেইন, মানে এটা কিন্তু সামনের দিকটা, মানে আমার মাথার যে দিকটা, এটা হচ্ছে ব্লু পার্টটা, আর ভেতরের যে পার্টটা একদম ঘাড়ের উপর মাথার ভেতরে, সেটা হচ্ছে লাল পার্টটা। এই পার্টটুকুকে নর্মালি লিম্বিক সিস্টেম বলে বা আদি ব্রেইন বলে। আর প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা, মানে প্রি ফ্রন্টাল, একদম ফ্রন্টে যেটা, এই কর্টেক্সটুকুকে বলা হয় হচ্ছে একদম নতুন ব্রেইন, যেটা আর কি আমাদের যত লজিক্যাল থিঙ্কিং, আমরা যে প্ল্যানিং করি, আমরা যে বুঝি কোনো একটা কিছু আমার করা উচিত, কোনো একটা কিছু করা উচিত না, এই সব কিছু বুঝে হচ্ছে এই প্রিফ্রন্টাল কর্টেক্স। আর আমাদের ক্ষুধা, তৃষ্ণা, ঘুম, নেশা, স্পেশালি সব অ্যাডিকশন, ওই সব কিছু করে সিস্টেম 1 বা লিম্বিক ব্রেইন। এটা হচ্ছে আমাদের আদি ব্রেইন। এই আদি ব্রেইন, যেটা আমাদের একদম আগে থেকে বেশি অ্যাক্টিভেটেড ছিল, সেই ব্রেইনটুকু নর্মালি অপারেট করা হচ্ছে, যেহেতু নেশা রিলেটেড জিনিসগুলো বললাম না, ও সব কিছু শর্ট টার্মে চিন্তা করে। ওর ক্ষুধাটাও আগে এখনই মেটাতে চায়, ওর ঘুমটা সে এখনই ঘুমাতে চায়, যেটাতে সে ডোপামিন হিট পাচ্ছে সেটা সে এখন করতে চায়। আর এই প্রিফ্রন্টাল কর্টেক্স ওকে কন্ট্রোল করতে চায়, বারবার বারবার ওকে বোঝাতে চায়, ভাই এটা তোর জন্য ভালো হবে না, এটা আমাদের জন্য ভালো হবে না, কিন্তু ও এর কোনো কথাই শুনে না। কেন শুনে না জানেন? আপনাদের কোনো ধারণা আছে দুইটার মধ্যে কোনটা পাওয়ারফুল বেশি? কার শক্তি বেশি? লাল নাকি নীল? ইয়েস। কত পার্সেন্ট জানেন? 45% অফ অল ডিসিশনস অটোমেটিক্যালি হয় ওই লাল ব্রেইন নিয়ে ফেলে, লিম্বিক সিস্টেম। 80 to 95% অফ অল ব্রেইন অ্যাক্টিভিটি আনকনসিয়াসলি বা অটোমেটিক ভাবে হয়ে থাকে। এই রিসার্চ পেপারগুলো আপনারা ঘাটলে পেয়ে যাবেন। সো 90% বা 95% অ্যাক্টিভিটি যেই অংশ করে, তার সাথে কি আপনি বুদ্ধি দিয়ে আর ওকে বিভিন্নভাবে বুঝাতে পারবেন? এই কারণেই আমরা এত কিছু বুঝি, এত কিছু দেখি, তারপর আমাদের বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসে না।
আমাদের বিহেভিয়ার আবার আগের জায়গায় চলে যায়। কারণ যে মোমেন্ট আপনি হচ্ছে বাসায় যাবেন, বিছানায় শুবেন, ফোন হাতে নেবেন, আবার ওই লিম্বিক ব্রেইন টোটাল কন্ট্রোল নিয়ে নেবে। প্রিফ্রন্টাল কর্টেক্স জানে যে ভাই করো না, এটা করা যাবে না, এটা করলে তোমার পরে খারাপ লাগবে, সামনে খারাপ হবে, আল্লাহ গুনাহ দিবে। ও কোনো কথাই শুনবে না, ও অটোমেটিক্যালি করবে। সো আমাদের জানতে হবে এই লিম্বিক ব্রেইনকে আমরা কিভাবে ট্রেন করতে পারি, ওর কাছে কিভাবে আমরা যেটা করতে চাই সেটা কনভিন্সিং করতে পারি, যেন ও এইটা করতে কনভিন্সড হয়। ও বরং আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সকে হেল্প করে। কারণ দুজনের মধ্যে মারামারি করে আপনি পারবেন না, আপনি দুজনকে এক পক্ষে নিয়ে আসতে হবে। প্রবলেমটা হচ্ছে আমাদের যত থেকে লার্নিং আছে না, এই যে এখন আপনারা শুনতেছেন, আপনাদের কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্সটা অ্যাক্টিভ, আপনারা বোঝার চেষ্টা করতেছেন, মনে রাখার চেষ্টা করতেছেন। লিম্বিক ব্রেইনে কিছু বোঝাচ্ছে না, ওর কাছে পৌঁছানোর সিস্টেমই ডিফারেন্ট, অ্যান্ড সেই সিস্টেম আমাদের অ্যাক্টিভেটেড করতে হবে। কিভাবে করবো? নাম্বার 1, ক্ল্যারিটি। ক্ল্যারিটির কথা কেন বলতেছি? আমি যে একটা সিঙ্গারা খেলে মজা লাগবে, এইটা আমার কাছে খুবই ক্লিয়ার, মানে মোর দেন ক্লিয়ার। কিন্তু সিঙ্গারাটা না খেলে কি হবে এটা নিয়ে কারো কোনো ক্ল্যারিটি আছে? ভাই ভালো থাকবে, ভালো থাকা মানে কি? সিঙ্গারার টেস্ট হচ্ছে লবণের মতো, একটু লবণাক্ত, একটু ক্রিস্পি, ক্ষুধাটা ইমিডিয়েটলি চলে যাবে। বাট না খেলে আমি কতদিনে কি হবে এটা তো আমি জানি না। তো লিম্বিক ব্রেইন কনভিন্স না, ভাই তোমার কথা শুনে লাভ নেই, তুমি কি বলতেছো আমার এখন যেটা সেটা তাও। তো ক্ল্যারিটিটা আমি কিভাবে আনবো? এটা একটা মজার এক্সাম্পল আছে। ধরুন আপনার এক ফ্রেন্ড, তাকে আপনি অফার দিয়েছেন যে 4 তলা বাড়ি আছে একটা, 20 তলা বাড়ি আছে একটা, দুইটার যে কোনো একটা তুমি নিতে পারো, ফ্রি, এটা তুমি পাবা। হ্যাঁ, ও 4 তলা বাড়ি চুজ করতেছে, কারণ ও 4 তলা বাড়ির এত কাছে দাঁড়ায় আছে, এর পেছনে যে একটা 20 তলা বাড়ি আছে ও দেখতে পাচ্ছে না। ও যে দেখতে পাচ্ছে না, ও জানেই না। ও না জানলে এটা চুজ করবে কিভাবে? ও যেটা সামনে আছে সেটা চুজ করার ট্রাই করতেছে। তো আপনি তাহলে কি করবেন ওকে বলেন তো? আপনি যদি ভালো বন্ধু হন, ওকে একটু পিছনে টেনে নিয়ে যাবেন না, একটু সরাই নিয়ে যাবেন, যেন ওর পুরো ভিশনটা ক্লিয়ার হয়, ও যেন পেছনের বাড়িটা দেখতে পায়, রাইট? সো আমরা আমাদের ব্রেইনের সাথে এই কাজটা করতে হবে, লিম্বিক সিস্টেমের সাথে এই কাজটা করতে হবে, ক্ল্যারিটি আনতে হবে, বোথ সিস্টেমের সাথে করতে হবে। কারণ আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্সও ক্লিয়ারলি জানে না আপনি যা যা করতে চাচ্ছেন বা যা করতে চাচ্ছেন না সেটা রেজাল্ট আসলে কি। সো আমরা এখন এইটারই প্র্যাকটিস করবো এবং আমরা এটা একসাথে করব। আমরা একটা প্রসেসে শিখবো, একটা টপিকে শিখবো, সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে শিখি, দেন আমরা রিপিটেডলি যে কোনো টপিকে, যে কোনো ইস্যুতে যেটা আপনি নিজেকে করাতে চান না সেখানে এটা অ্যাপ্লাই করবেন। সো প্রসেসটা শিখে রাখেন একদম স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আমি মানে ট্রুলি অনেক টাইপের স্টাডি, অনেক টাইপের ডিসিপ্লিন খেতে এত মানে কম্প্যাক্ট এবং কানেক্টেড সিস্টেম আর পাইনি। সো লেটস ক্লিয়ারলি ফোকাস। একটা জিনিসের কথা আপনারা চিন্তা করেন, আমরা নেগেটিভটা দিয়ে যাবো। ওয়ান সিঙ্গেল থিং যেটা আপনি অ্যাভয়েড করতেছেন। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, একজন ডিস্ট্রাকশনের কথা বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে ডিস্ট্রাক্টিং জিনিস আপনার কাছে কি আছে? আপনাকে সবচেয়ে লাইফে ক্ষতি করছে কি বলেন তো? মোবাইল যে ক্ষতি করতেছে, এটা মেনে নিচ্ছেন কারা? এটাই বলেন। সবাই একমত না? বিরুদ্ধে কেউ নাই। মোবাইলের মধ্যে সবচেয়ে খারাপ কোনটা? এটা তো একমত, সোশ্যাল মিডিয়া যে সবচেয়ে খারাপ। শিওর? তাহলে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আলাপ করি। আমরা আজকের পর সোশ্যাল মিডিয়াকে কিভাবে অ্যাভয়েড করবো সেটার প্রসেসটা পুরোপুরি আমাদের লিম্বিক ব্রেইনকে শিখে ফেলি, কেমন হয়? ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে এইটাই টপিক, ঠিক আছে? এইবার আপনারা মনে মনে একটু লিস্ট করেন, কিংবা কাগজ কলম থাকলে খুবই ভালো হয়। এই প্র্যাকটিসটা আপনার পরেও করতে হবে, নোট রেখে দিবেন। ফেসবুক ইউজ করলে বা সোশ্যাল মিডিয়া ইউজ করলে কি গেইন করেন আপনি? কি পান আসলে? লিটারালি কি পান? লিখতে থাকেন বা মনে মনে লিস্ট করতে থাকেন, যাদের কাছে কাগজ কলম নেই, বাট আশা করি সবার কাছে কাগজ কলম আছে। একটু আমরা একটু প্র্যাকটিস করি, 1-2 মিনিট। এটাই বাসায় গিয়ে আপনার একটু ইন্টেন্সিভলি করতে হবে, মন দিয়ে বসে করতে হবে। কি গেইন হয়, মানে কি পান আপনি? ইনস্ট্যান্টলি খবর পান, কারোর সাথে যোগাযোগ করতে পারেন, যে যোগাযোগ করার অন্য মাধ্যমও আছে। আর কি আছে একটু লিস্ট করতে পারেন, খুব কুইক। এটা লিস্ট খুব বড় হবে না। ওকে, হ্যাঁ, ইমিডিয়েটলি নিউজ পাওয়া যায়। আর কিছু? বিনোদন। ওকে, ঠিক আছে, আমরা পাই হচ্ছে এগুলো এটার কাছ থেকে। সেকেন্ডলি, এইবার একটু পেইন গুলো লিস্ট করেন। পেইন কিভাবে? মানে এই যে সোশ্যাল মিডিয়া কন্টিনিউসলি ইউজ করতেছেন, এটার কারণে ইন দি এন্ড আপনার কি পরিণতি হতে যাচ্ছে সেটা একটু চিন্তা করেন। নট সময় নষ্ট, লং টার্ম চিন্তা করেন, এবং এটাকে যত লম্বা সম্ভব তত লম্বা একটা লিস্ট বানানো ট্রাই করেন। আপনারা যখন বাসায় যাবেন এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন, আমার রিকোয়েস্ট। কাগজ কলম নিয়ে বসবেন, অ্যান্ড এই লিস্ট শেষ করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। আপনি হারাম দেখতেছেন, ইসলামিক সেন্সে যদি বলেন, ফিজিক্যাল সেন্সে যদি বলেন, আপনার ঘুম হচ্ছে না, আরো কত ডিপার লেয়ারের জিনিসপত্র আছে। দুই একটা জিনিস আমি একটু শেয়ার করি। রাবার নিকিং কনসেপ্টটা কি? ধরেন হাইওয়ে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, পুরো রাস্তা খালি, কিন্তু প্রত্যেকটা গাড়ি একটা জায়গায় স্লো হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু আগে, গাড়ির সাইডে চাপায় রাখা হয়েছে, কিন্তু সবাই সাইডে যাওয়ার সময় একটু দেখতে চায়, দেখতে গিয়ে স্লো হয়ে যায়। এটা কিন্তু রাবার নিকিং। এই যে ঘা লম্বা করে একটু বোঝার ট্রাই করা কি হয়েছে। তো মানুষের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে সে নেগেটিভ যে কোনো কিছুতে খুব অ্যাট্রাক্টেড হয়। অ্যান্ড আপনি খেয়াল করলে দেখবেন, একটা পত্রিকার একটা পেজ খুলে দেখেন কত পার্সেন্ট নিউজ নেগেটিভ, কত পার্সেন্ট পজিটিভ। 90% নেগেটিভ। কেন? কারণ ওইটা আপনাকে টানে। সেম ওয়েতে নেগেটিভ ইমোশন ক্রিয়েট করে এরকম জিনিসই আপনাকে সবসময় বেশি টানবে। এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে আমরা নেগেটিভ ব্যাপারে অ্যাওয়্যার থাকতে চাই, যেন ওই বিপদটা আমার না হয়।
একটা সময় আমাদের গ্রামে কতটুকু বিপদের ঘটনা ঘটতেছে অতটুকু জানা আমার জন্য সম্ভব ছিল, আর এখন সারা পৃথিবীর যত নেগেটিভ নিউজ আছে সব আমার কাছে একসাথে আসে। এটা নেওয়ার জন্য আমার ব্রেইন প্রিপেয়ার্ড না, এই কারণে আমরা জম্বি হয়ে যাচ্ছি নিউজ। এইটা একটা পার্ট। তারপর দেখেন অ্যাটেনশন ডেফিসিট তো সবার নষ্ট হচ্ছেই, এবং ব্রেইন ফিজিক্যালি ডিফর্ম হয়ে যাচ্ছে। মানে আপনার ব্রেইনের যে সবচেয়ে সিগনিফিকেন্ট পার্ট অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স বলে, ওই জায়গাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, যেগুলো দিয়ে আমরা আমাদের ইচ্ছা শক্তি ধরে রাখি। সো একটা পার্ট গেল, আপনি ওগুলো জাস্ট নেগেটিভগুলো সব লিস্ট করে ফেলবেন। মানে শুরুতে লিস্ট করলেন কি কি পান, তারপর লিস্ট করবেন কি কি হারাচ্ছেন এটার জন্য, লং টার্মে কি হারাচ্ছেন, ফ্যামিলিকে হারাচ্ছেন, অনেকে ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছি, জাস্ট ওয়াইফরা যেন হাজবেন্ডকে একটু কনভিন্সিং ওয়েতে কথা বলে, যা চাচ্ছে সেটা ঝগড়ার টোনে না বলে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বলবে, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি। মজার ব্যাপার হচ্ছে মানে শত শত কমেন্ট একটাই, যে সারাদিন তো মোবাইল নিয়ে থাকে, আমার কথা শুনতে কথা। এবং এটা খুব প্যাথেটিক ওয়েতে তারা কমেন্ট করতেছে যে এরা মোবাইল ফোর হয়ে গেছে, এরা মোবাইল ছাড়া কিছু বুঝে না, এদের সাথে কথা বলে লাভ নাই, কিছু বললেই ঝগড়া করে। অ্যান্ড ইটস ট্রু। সো ইন রেসপন্স আপনার স্পাউস একই কাজ করতেছে। আর এটা এইরকম লিস্ট করতে থাকেন, আপনি লিস্ট করতে থাকেন, স্টাডি, আপনার পড়াশোনা নষ্ট হচ্ছে সবকিছু। দেন আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন কি পাচ্ছেন আর কি পাচ্ছেন না। তখন কিন্তু ক্ল্যারিটি আসা শুরু করবে, 4 তলা বিল্ডিং করতে 20 তলা বিল্ডিং করতে হবে, বুঝতে পারছেন? আরেকটা লাস্ট স্টেপ আপনারা করবেন, সেটা হচ্ছে যদি আপনি এখন এটা অফ করে দেন, চিরতরে সোশ্যাল মিডিয়াকে অফ করে দেন, আপনি লাইফে কি কি গেইন করবেন। খুব ইমোশনাল একটা লিস্ট বানাবেন, যত এক্সটেন্সিভ করা সম্ভব। লাইফে ক্ল্যারিটি, শান্তি, সাকসেস সব ফিরে আসবে। মৃত্যুর পর কি কি হবে সেগুলো লিস্ট করবেন। হারাম দেখছেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য হারাম থেকে দূরে থাকছেন, সেটার জন্য আল্লাহ থেকে আমাদের দিন হাসরের দিন আপনাকে প্রতিদান দিচ্ছেন, সবকিছু ভিজুয়ালাইজ করবেন এবং লিস্ট করবেন। এরপর একটু কম্পেয়ার করে দেখবেন যে আপনার নাম্বার অফ মার্শমেলোস, যে মানে একটা মার্শমেলো এখন খাচ্ছেন না, সে কারণে কতগুলো মার্শমেলো আসলে পাবেন, সেটা একটা লিস্ট আপনি করবেন। এটাকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করতে করতে আমাদের সময় থাকতেন, আপনাদেরকে ভিজুয়ালাইজ করতে থাকতেন, আপনি ইমোশনাল ফিল করতেন, লিটারালি ইমোশনাল ফিল করতেন। আপনি একা একা বসে করলেও সেটা ফিল করবেন। সো এই কাজটুকু অন্তত করবেন, এই 3টা কাজ গেল। সো স্টেপ 1 গেল ওটা। ওই কাজটা যখন আপনি করবেন, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি ওই যেই হ্যাবিটগুলো আপনি ক্রিয়েট করতে চান, প্রত্যেকটা হ্যাবিটের জন্য আপনি একটা কাগজ বানাবেন, যে কাগজে প্রথমে লেখা থাকবে যে আপনি এতে আসলে কি পান খারাপ হ্যাবিটটা থেকে, অ্যান্ড এটা যদি আপনি ছেড়ে দেন কি কি পাবেন, আর এটা কারণ আপনি কি কি হারাচ্ছেন। এটা আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিবে, ওই ক্ল্যারিটিটা এনে দিবে আপনাকে। IEA এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই ওইখান থেকে হচ্ছে এই অ্যাক্রোনিমগুলো নিয়ে। আপনার সবকিছুকে প্রভাবিত করছে 3টে জিনিস: ইনপুটস, ইওর এনভায়রনমেন্ট অ্যান্ড ইওর অ্যাসোসিয়েশনস। খুব সহজ ভাষাগুলি, টাইম খুবই কম। ইনপুট মানে হচ্ছে আপনি যা যা আপনার মনকে খাওয়াচ্ছেন, আপনার শরীরকে খাওয়াচ্ছেন। সো আপনি সোশ্যাল মিডিয়াকে টার্গেট করেছেন, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড বা সোশ্যাল মিডিয়াকে আপনাকে পুশ করে, এরকম যে কোনো ইনপুট থেকে আপনার দূরে থাকতে হবে। এনভায়রনমেন্টটাকে ক্লিয়ার করতে হবে। কিভাবে ক্লিয়ার করবেন আপনি? আপনি আপনার ফোনকে বাসায় একটা রুমে রেখে দিতে পারেন। আগে ল্যান্ডফোন ছিল না, তখন মানুষ কন্ট্যাক্ট করে নাই, আপনি বলছেন যে যোগাযোগ করা যায়। আপনার বিনোদনের তো দরকার নেই ফোন থেকে, আপনি ফোনটা একটা রুমে রেখে দেন, যখন কোনো দরকার করবে ওই ফোনের রুমে গিয়ে ইউজ করতে হবে। পুরো বাসায় রুলটা এস্টাবলিশ করে দেন। এখন কি পরিমাণ চেঞ্জ হয়, এনভায়রনমেন্ট চেঞ্জ করেন, আপনাকে হেল্প করবে তখন। অ্যান্ড লাস্টলি যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। যারা যত বেশি অ্যাডিকটিভ তাদের থেকে তত বেশি দূরে থাকেন, কিংবা আপনার যত অ্যাসোসিয়েশন আছে, আপনার চারপাশে যত মানুষ আছে, তাদেরকে অ্যাডিকশন থেকে বের করে আনার চেষ্টা করেন। চ্যালেঞ্জ নেন, যে আপনার ওয়াইফের সাথে আপনি চ্যালেঞ্জ নেন, আপনার ছেলেমেয়ের সাথে চ্যালেঞ্জ নেন, দেখি আজকে কয়েক ঘন্টা আমরা এটা থেকে দূরে থাকতে পারি। এরকম করে 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 নিজেকে আস্তে আস্তে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। এটা গেল স্টেপ 2। স্টেপ 1 কি আছে মনে আছে নিশ্চয়ই? স্টেপ 2। স্টেপ 3 হচ্ছে একটা রিচুয়াল তৈরি করতে হবে। ওই যে লিম্বিক ব্রেইনকে ইমোশন দিয়ে হিট করতে হয় সবসময়। আপনি যদি একটা সিস্টেম বিল্ড করতে পারেন, তাহলে লিম্বিক ব্রেইনকে আপনি হিট করতে পারবেন খুব ইজিলি। কিভাবে? আমরা একটু প্র্যাকটিস করবো এখন। প্রথমটা হচ্ছে আপনি যখনই ওটার মুখোমুখি হচ্ছেন, আল্লাহর কাছ থেকে শেল্টার চান, আউযুবিল্লাহ পড়েন, শয়তান তাহলে প্রভাব হারিয়ে ফেলবে। অ্যান্ড দেন আপনাকে নিজেকে কন্ডিশনিং করতে হবে। কন্ডিশনিং এর প্রসেসটা আমরা এখন একটু প্র্যাকটিস করতে পারি। সবাই একটু আরেকবার দাঁড়াবো প্লিজ। দাঁড়ানোর কারণ হচ্ছে আপনি নর্মালি বসে বা শুয়ে অবস্থাতে কিন্তু ফোনের কাছে চলে যান। তো যখন ফোন ওরকম আবার টেনে ধরবে আপনাকে, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে হাতটা মুষ্টি করবেন। সবাই হাতটা মুষ্টি করি। অ্যান্ড তখন মনে মনে বলবো, বাট এখন সবাই একসাথে বলবো। আমি জিজ্ঞেস করবো ইনস্ট্যান্ট না ডিলেট, আপনারা বলবেন ডিলেট। আমি ডিলেট গ্র্যাটিফিকেশন চুজ করতেছি। ওই মুহূর্তে তখন আপনি যখন নিজেকে এটা বলবেন, গেঁথে যাবে। আর এখন যখন বলবেন, মনের মধ্যে গেঁথে যাবে এটা, সবাই যেহেতু একসাথে বলতেছে। সো রেডি? ইনস্ট্যান্ট না ডিলেট? ইনস্ট্যান্ট না ডিলেট? লোভ নাকি ধৈর্য? লোভ নাকি ধৈর্য? হাতের মুষ্টি যত স্ট্রং হবে, ইমোশনালি আপনি যত কানেক্টেড ফিল করবেন এর সাথে, ওই মোমেন্টে এটা ততটা হেল্প করবে। এবার বসতে পারেন। সো এই জিনিসটা, এই যে কন্ডিশনিংটা নিজের সাথে, রাইট এট দ্যাট মোমেন্ট আপনি তো সবকিছু করছেন, এনভায়রনমেন্ট ঠিক করছেন, সব করছেন, বাট এরপরও এটা আপনাকে হেল্প করবে ওই মোমেন্টে একটা বুস্ট দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি
এটা রিপিট করতে থাকেন আপনার যে মাসল, ওই হ্যাবিট মেকিং যে মাসলটা, ওই মাসলটা শক্তিশালী হবে, ইমান স্ট্রঙ্গার হবে, অ্যান্ড ফাইনালি আপনার একটা আইডেন্টিটি তৈরি হবে যে আপনি একজন মুত্তাকি কন্টিনিউয়াসলি হতে তাকওয়া অবলম্বন তাত্তাকুন করতে করতে আস্তে আস্তে আপনি মুত্তাকি হয়ে উঠবেন। এবং এইটা ইঙ্গিত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইঙ্গিত করেছেন অ্যাকচুয়ালি এই হাদিসটা যখন আমি পড়ছিলাম, এটা নর্মাল ওই যে বলছে না যে কেউ যদি রোজা থাকা অবস্থায় জেগে উঠে তারপর সে কোনো ধরনের খারাপ ওয়ার্ড ইউজ করবে না, এবং কেউ যদি হচ্ছে তার কাছে এসে ঝগড়া করতে চায় তাহলে সে বলবে আমি রোজা রেখেছি, তাই না? কিন্তু এখানে ওয়ার্ডটা খেয়াল করেন, ইন্নি সাইমুন কিন্তু নাউন, মানে আমার একটা কনস্ট্যান্ট ফর্ম, আমি কিন্তু রোজাদার। সো আমার যে আইডেন্টিটি কিন্তু সব চেঞ্জ করে দিচ্ছে, আমার বিহেভিয়ার চেঞ্জ করে দিচ্ছে। সো আমি যদি কন্টিনিউয়াসলি নিজেকে কন্ডিশনিং করি আমি তো মুত্তাকি, সো আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে, আমি রাইট চয়েসগুলো আমি করবো, রং চয়েসগুলো ছেড়ে দিব ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি একটা হোয়াই লাগে, তাই না? দেখেন কিসের জন্য করবো এত কিছু, সবকিছুর কথা আল্লাহ রাসূল বলতেছেন যে প্রত্যেকটা ডিড, আদমের সন্তান যা কিছু করে সবকিছু সে ফলাফল 10 গুণ পাবে কিংবা 700 গুণ পর্যন্ত পাবে, শুধু রোজা ছাড়া। সো যেই রোজা, এবং রোজার ব্যাপারে আল্লাহ বলতেছেন রোজা তো আমার জন্য, এবং এটা রিওয়ার্ড আমি দিব। সো আপনি যদি ভিজুয়ালাইজ করেন, ওই যে গেমের লিস্ট করতেছেন না যখন, জাস্ট একটা লাইনও যদি থাকে, এটা এমন একটা রিওয়ার্ড যে রিওয়ার্ডটা শুধু আল্লাহ দিবেন, আমি জানিও না, এটা একটা সারপ্রাইজ রিওয়ার্ড। So this should be মানে enough to motivate you, right? So most of the case এই রোজার সাথে তাকওয়াকে যদি আপনি কানেক্ট করেন, কারণ রোজা যদি আপনি রাখেন তাকওয়া অ্যাচিভ না হয় তাহলে তো লাভ হচ্ছে না। সো তার মানে হচ্ছে আমি যদি তাকওয়া অ্যাচিভ করার মতো করে রোজা রাখতে পারি, অর্থাৎ তাকওয়ার এই প্র্যাকটিস করতে পারি, তাহলে ইন দি এন্ড আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা রিওয়ার্ড দেবেন, তাই? সো এইটা যদি হোয়াই হয়, সেই হোয়াইয়ের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি একদম জাস্ট কয়েক সেকেন্ডে একটা গল্প বলে শেষ করবো। এই গল্পটা আমার খুবই প্রিয় এবং আমি মানে ইমোশনাল ফিল করি গল্পটা যখন বলি, সবাই ইমোশন ফিল করে, এবং এই জন্য আমি এটা রিপিটেডলি বলি হোয়াই এর পাওয়ার হিসেবে। আপনারা অনেকেই হয়তো মাইক টাইসনকে চিনেন, মোহাম্মদ আলীকে চিনেন, বাট বাস্টার ডগলাসের নাম আপনারা কোনোদিন শুনেন নাই, কারণ সে খুব আন্ডারডগ, একজন খুব নিচের পারফর্মিং একজন বক্সার ছিল। বাট এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। 1990 সালে কি হয় জানেন, একটা ফাইট ওই মাইক টাইসনের সাথে বাস্টার ডগলাস পড়ে গেছে, এবং বাস্টার ডগলাস এবং মাইক টাইসন যখন 8ম রাউন্ডে, তখন মাইক টাইসন হচ্ছে একটা নকআউট পাঞ্চ করে, সেই নকআউট পাঞ্চে ও পড়ে যায়, এবং এর আগে কেউ মাইক টাইসনের নকআউট পাঞ্চ খেয়ে উঠে আসে না, বাস্টার ডগলাস উঠে আসে। তার চেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এরকম একটা অখ্যাত লোক বিশ্ব চ্যাম্পিয়ন মাইক টাইসনকে 10ম রাউন্ডে গিয়ে নিজে নকআউট পাঞ্চ করে পুরো নকআউট আউট করে দেয় এবং ম্যাচটা জিতে যায়। এইটা আসলে ইম্পর্টেন্ট পার্ট না, একটা খেলার কথা কেন বলতেছি, ইম্পর্টেন্ট পার্টটা অন্য জায়গায়। ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে যখন এটা শেষ হয়, সে কাঁদতেছিল, এবং তাকে গিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে তুমি কিভাবে এটা করলে, এটা কেউ তো আগে করে নাই, তখন সে বলছিল যে 3 সপ্তাহ আগে আমার মা মারা গেছে, তো মা মারা যাওয়ার আগ পর্যন্ত প্রতিবার বলতো মাইক টাইসনের সাথে আমার ছেলে জিতবে। ওনার যে স্ট্রং একটা হোয়াই ছিল, সেই হোয়াই ওই নকআউট পাঞ্চ খাওয়ার মোমেন্টেও কিন্তু তাকে ইন্সপায়ার করছে উঠে আসার জন্য, যেটা অন্য কেউ আগে পারে না। আপনার যদি এরকম একটা হোয়াই থাকে যে আল্লাহর কাছ থেকে আমি এমন একটা জিনিস নিব, যে জিনিসটা আল্লাহ বলেনও নাই, সারপ্রাইজ হিসেবে রেখে দিচ্ছেন, সো দেন এটার জন্য তো তাকে অ্যাচিভ করাই যায়। সো সেই হোয়াইয়ের পরটা কন্টিনিউয়াসলি নিজেকে মনে রাখানো, সেরকম একটা লিস্ট করা, এবং আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে যেভাবেই হোক আপনি যে কাজগুলো করতে চান অন্তত 3টা কাজ চুজ করেন, 3টা হ্যাবিট, 3টা গুড হ্যাবিট, 3টা ব্যাড হ্যাবিট, 3টা গুড থিং, 3টা ব্যাড থিং। 3টা গুড থিং এর জন্য একইভাবে লিস্ট করবেন, কি পাবেন কি পাবেন না। 3টা ব্যাড থিং এর জন্য একইভাবে লিস্ট করবেন, নিজের ব্রেইনের কাছে ক্ল্যারিটি নিয়ে আসবেন এবং হোয়াইটটা সেট করবেন। তারপরে কাগজটা পকেটে রেখে দেবেন, প্রতিদিন আপনার হ্যাবিটটা আপনি ফলো করবেন, যখনই ব্রেক করতে ইচ্ছা করবে তখনই ওই কাগজটা খুলে নিজেকে আপনার মনে করিয়ে দেবেন পুরোটা। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ, আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।